টিভি নাটকের জনপ্রিয় একজন অভিনেতা সিদ্দিকের উপর বেশ কয়েকজন আমাদের বীর সন্তান, কৃতি সন্তান যারা আগামীতে নাসায় চাকরি করবে, নাসায় কাজ করবে, মঙ্গল গ্রহে যাবে, এরকম কয়েকজন মেধাবী কৃতি সন্তান তার উপর জঘন্যভাবে আক্রমণ করেছে এবং সেই আক্রমণের ভিডিওটা আমরা কিছু অংশ একটু দেখে নেই, তারপর আমরা পরবর্তীতে কথা বলবো। অভিনেতা সিদ্দিককে গণধোলায়, হঠাৎ করে এই অভিনেতা সিদ্দিককে কে বা কারা গণধোলায় দিলেন এবং কোথায় গণধোলায় দিলেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই অভিনেতা সিদ্দিককে নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য থাকতেছে আজকের ভিডিওতে, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো কে বা কারা কেন গণধোলায় দিলেন এই অভিনেতা সিদ্দিককে। প্রিয় দর্শক, আমাদের টিভি নাটকের জনপ্রিয় একজন অভিনেতা সিদ্দিকের উপর বেশ কয়েকজন আমাদের বীর সন্তান, কৃতি সন্তান যারা আগামীতে নাসায় চাকরি করবে, নাসায় কাজ করবে, মঙ্গল গ্রহে যাবে, এরকম কয়েকজন মেধাবী কৃতি সন্তান তার উপর জঘন্যভাবে আক্রমণ করেছে এবং সেই আক্রমণের ভিডিওটা আমরা কিছু অংশ একটু দেখে নেই, তারপর আমরা পরবর্তীতে কথা বলবো। আচ্ছা, যাই হোক, ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন। তার উপর নির্যাতন চলছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল। যেই বীর সন্তান, কৃতি সন্তানদেরকে দেখেছেন এরা আগামীতে টেসলা, ইলন মাস্কের সাথে কাজ করবে এবং যে কথা আগে বলেছিলাম নাসায় এবং বিল গেটসের সাথে তারা কাজ করবে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা যিনি আছেন জেফ বেজোস তার সাথে কাজ করবে। এই মেধাবীরা কিন্তু এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। গত 8 মাসে আমরা দেখেছি যেই ধরনের ভাঙচুর, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, এই মেধাবীদেরকে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বিদেশে রপ্তানি করবেন, এক্সপোর্ট করবেন এবং বিদেশের বাণিজ্য বৃদ্ধিতে এই এক্সপোর্ট অনেক সহায়তা করবে। এবং যেই কৃতি মেধাবী দুঃসাহসী আলেকজান্ডাররা আজকে সিদ্দিকের উপর আক্রমণ করেছে, তারা প্রত্যেকে অ্যাওয়ার্ড পাবেন, মানে জাতীয় স্বীকৃতি পাবেন। বঙ্গবন্ধু ভবন ভাঙা থেকে শুরু করে সারা দেশে যে নৈরাজ্য চালিয়েছে, যাদেরকে হত্যা করেছে, সিদ্দিককে মেরে ফেলেনি। যাই হোক, সিদ্দিককে মেরে ফেলেনি, সেই কিছুটা বীরত্ব কম আছে, বীরত্ব কিছুটা কম। পিটিয়ে হত্যা করাটা স্বাভাবিক ছিল, কিন্তু করে নাই তারা। কারণ হচ্ছে যে তারা চিন্তা করেছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দেই, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো ভূমিকা পালন করে নাই, সেখানে উপস্থিত ছিল। তো আমাদের এই কৃতি সন্তানদেরকে নিয়ে আমরা এখন অনেক আশাবাদী। আমাদের অনেক আশার কাজ তারা করেছেন দেশের মানুষকে, এবং তাদের বাবা মা আজকে আনন্দিত, মিষ্টি বিতরণ করছেন যে আমাদের সন্তান যে রাস্তায় ঘাটে ধরে মারামারি করতে পারে, বীর যোদ্ধা, বীর বিক্রমে তারা এগিয়ে যেতে পারে। তাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরাও তাদেরকে নিয়ে গর্ব করবে। যারা চিৎকার করে কথা বলছেন, এবং এই গর্ব তারা কোথায় রাখবেন? হয়তো তারা, আমি যেটা বলতে চাই, অন্য কোনো দেশেও যদি এইভাবে মব কালচারের জন্য কিছু লোকজন দরকার হয়, সেটা বাংলাদেশ থেকে নিতে পারে। বাংলাদেশ থেকে আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে যোগাযোগ করাটা খুব ভালো হবে, যে আপনার দেশে তো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, লোকজনকে খতম করা, পিটিয়ে মারা কোনো ব্যাপারে নেই। এক্সপার্ট কারা, এক্সপার্টিজম কাদের মধ্যে আছে, সেই সব মেধাবী সন্তানদেরকে আমাদেরকে একটু সাপ্লাই দেন, তাহলে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এবং অভিনেতা, অভিনেত্রী শুরু করে সাধারণ মানুষ, দেশের পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মানুষ, আওয়ামী লীগের লোকজন, যেই কারণে হোক, আমরা এদেরকে বাদ দিয়ে এক পরিবার গড়তে চাই। অন্যান্য দেশে যেভাবে রাজনৈতিক মতাদর্শ যেভাবে আছে, সেইভাবে আমাদের এই মেধাবী সন্তানদেরকে আমরা ওইসব দেশে পাঠানো উচিত।
স্টারলিংক বাংলাদেশে এসে গেছে, ইলন মাস্কের সাথে আমাদের এখন চমৎকার সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কাজ ইলন মাস্কের টেসলা, ইলন মাস্কের স্পেস এক্স, মঙ্গল গ্রহে যাওয়া টাওয়ার সমস্ত কিছুর ক্ষেত্রে তিনি আমাদের এই বীর সন্তানদেরকে নিতে পারেন। আরেকটা হচ্ছে ইলন মাস্কের ওই যে স্টারলিংক বাংলাদেশে কেন এসছে, এর মধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আরাকানের সাথে আমাদের একটা মানে সম্পদশালী দেশ আরাকান, নতুন স্বাধীন দেশ হতে যাচ্ছে আরাকান, সেই সম্পদশালী অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটা দেশের সাথে আমাদের রিলেশন হতে যাচ্ছে, যেটার রিলেশনের সংযোগদাতা হচ্ছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমরা সব কিছু দেখতে পাচ্ছি। সিদ্দিকের উপর যে সিদ্দিকের উপর বীর সন্তানরা যে আক্রমণ করেছে খুবই ভালো লেগেছে। আমাদের আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে যে আমাদের এই বীর সন্তানদের বাবা মারা যে আজকে কৃতিত্বের সাথে এলাকায়, দাপটের সাথে এলাকায় চলাফেরা করবেন আমাদের ওই ঈদের মতো। বীর সন্তান আরও রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, ওদের বাবা মায়ের মতো ওদের বাবা মা যেখানে যায় আজকে রেসপেক্ট পাচ্ছে, সামনে কেউ থাকে না, রাস্তা খালি হয়ে যায়, সেই ধরনের বীর সন্তান তাদের বাবা মা কৃতিত্বের সাথে রাস্তাঘাটে চলাফেরা করবেন, দাপটের সাথে চলাফেরা করবেন, কারণ তার সন্তান বাংলাদেশে বীরত্ব দেখিয়েছে, অভিনেতা অভিনেত্রীদের উপর আক্রমণ করতে পারে, সাধারণ মানুষকে মেরে ফেলতে পারে। এই সাফল্য রাখবেন কোথায়? তাদের জন্মদাতাদের জীবন সার্থক হয়েছে সন্তানের কারণে। ধন্যবাদ। রাখাইনে যে মানবিক করিডোর দেওয়ার কথা ছিল, যেটা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে আমাদের সমাজে এবং রাজনৈতিক পরিমণ্ডলে, সেটার পরিপ্রেক্ষিতে সরকার একটা ব্যাখ্যা হাজির করেছে। উদ্ভট, হাস্যকর, ফালতু একটা ব্যাখ্যা। আমি ফালতু শব্দটা কনসাসলি বলছি, খুবই অ্যাগ্রেসিভ শোনালেও। মানে সরকারের বিভিন্ন পজিশনে বসে আমাদের কি মনে হয় আর সবাই স্টুপিড, যেহেতু আমি সরকার তাই আমি যা বলি সেটাই সঠিক, আর সবাইকে মনে হয় ওই চেয়ারগুলো থেকে খুব স্টুপিড মনে হয়। এবং শুধু সেটা না, যে বক্তব্যটা প্রেস সচিব হাজির করেছেন, এটা সরকারের বক্তব্য, উনি জাস্ট আমাদের সামনে হাজির করেছেন, উনি এটা কনভে করেছেন, সেটার মাধ্যমে ইভেন পররাষ্ট্র উপদেষ্টা যা বলেছেন সেটাকে খুব নেগেটিভলি দেখা সম্ভব বলে অ্যাপারেন্টলি মনে হয়। এবং কেউ কেউ রীতিমতো বগল বাজাতে বাজাতে পররাষ্ট্র উপদেষ্টার মুণ্ডুপাত করছেন। অনেকেই বসে আছেন তার মুণ্ডুপাত করার জন্য। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, প্রথম কথাটা আমরা এইভাবে যদি বলি, একজন পররাষ্ট্র উপদেষ্টা সরকারের ভেতরকার কোনো কিছু না জেনে, তার সায় না দিয়ে, তার সায় না নিয়ে যা ইচ্ছে তা বলে ফেলতে পারেন। আর প্রেস সচিব যে বক্তব্য সরকারের ব্যাখ্যা হিসাবে আমাদের সামনে হাজির করলেন, আদৌ কি সেটা ভিন্ন কিছু? এজন্য বলছি আমাদেরকে স্টুপিড ঠাওরানো হচ্ছে এবং দেখানো হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা তার ব্যক্তিগত মত দিয়েছেন, সরকার এরকম কিছু করছে না, সরকার যা করছে দ্যাট ইজ ডিফারেন্ট। আসলে ঘটনা যেটা হয়েছে, প্রচুর শোরগোল হয়েছে, তো তাই সরকার ধানাই পানাই করে কিছু একটা বলে, একটু ঘোলাটে একটা পরিস্থিতি করে ব্যাপারটাকে একটু ভিন্ন রকম দেখানোর চেষ্টা করছে। এবং বলা বাহুল্য, ভাষা একেবারেই ভালো কিছু হয় নাই। আমি একটু পড়ি প্রেস সচিব সরকারের যে বয়ান আমাদের সামনে হাজির হলেন। প্রথম আলোর হেডলাইন এরকম, তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমি পুরো বক্তব্যটা একটু পড়ব, খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র এই ইস্যু না, একটা সরকার কিভাবে জনগণকে স্টুপিড মনে করে, মানে এই সরকারের কাছ থেকে অ্যাটলিস্ট আমরা এটা চাইনি, এটা এক্সপেক্ট করিনি। যাই হোক, জনাব শফিকুল আলম বলছেন, ইউএনবির প্রশ্নের জবাবে বলছেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়, তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। একটু পড়ে ফেলি, তারপর কথা বলছি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সংকটকালে অন্যান্য দেশকে সাহায্য করার ক্ষেত্রে বরাবরই উদাহরণযোগ্য ভূমিকা রেখেছে, যার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মিয়ানমারে ভূমিকম্পের পর আমাদের সহায়তা। তিনি বলেন, ওই যেটা জাতিসংঘ এবং ইউএনডিপি বলছে সেটাই উনি আবার সামনে আনছেন, যে এটা যদি ওখানে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলতে থাকে তাহলে বাংলাদেশের লোকজন আসার টেন্ডেন্সি বেড়ে যেতে পারে।
শফিকুল আলম বলেন, আমরা বিশ্বাস করি জাতিসংঘ সমর্থিত মানবিক সহায়তা রাখাইনে স্থিতিশীলতা আনতে এবং শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। তারপর শফিকুল আলম বলছেন, বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সাহায্য পাঠানোর একমাত্র কার্যকর পথ হলো বাংলাদেশের মধ্য দিয়ে। এই পথ ব্যবহার করে সাহায্য পরিবহনে লজিস্টিক সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। তিনি বলেন, রাখাইনে সহায়তা পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সংশ্লিষ্ট সবার সাথে কথাবার্তা বলছেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, একটু খেয়াল করি তো, উনি বলছেন বাংলাদেশ করিডোর দিয়ে কারোর সাথে আলোচনা করে না, করিডোর দিচ্ছে না। তিনি বলছেন বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সাহায্য পাঠানোর জন্য একমাত্র কার্যকর পথ বাংলাদেশের মধ্য দিয়ে। এই পথ ব্যবহার করে সাহায্য পরিবহনে লজিস্টিক সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। যদি তাই হয়ে থাকে, বাংলাদেশই সঠিক পথ, এখান দিয়ে মানবিক সাহায্য পাঠানো হবে, এতে লজিস্টিক সাহায্য দেবে। আচ্ছা, বাংলাদেশের মধ্য দিয়ে যদি সাহায্য পাঠায়, লজিস্টিক সাহায্য কি সে পরিবহন করে দেবে, এগুলো রাখার যে ব্যবস্থা করবে, তারপর এটা যাবে কোনখান দিয়ে? বাংলাদেশ হয়ে মিয়ানমারে। তো করিডোর কাকে বলে? করিডোর কাকে বলে? মানে আমি খুব অবাক হই এই সরকারের। আমি জানি না এটা কি উপদেষ্টা পরিষদ বা কয়েকজন উপদেষ্টা মিলে এই বয়ান তৈরি করেছেন। খুব কাঁচা হয়ে গেল, ক্রসফায়ারের গল্পের মতো, খুব কাঁচা কাজ। আমি খুবই হতাশ এই সরকারের উপদেষ্টাদের এবং এই সরকারের যারা নীতি নির্ধারক, যারা এই বয়ানটা তৈরি করেছেন, তাদের কাঁচা কাজ দেখে। আমাদেরকে স্টুপিড মনে করে তারা নিজেদেরকে স্টুপিড প্রমাণ করেছে। আমি খুব কঠোর শব্দে বলছি, কারণ এই বয়ানের মধ্যেই আছে আসলে এটা একটা করিডোর, কিন্তু বলছেন করিডোর নিয়ে কোনো কথাবার্তা হয়নি। আচ্ছা, পাল্টা কথা বলছি, উনি এভাবে বলছেন, এই পথ ব্যবহার করে সাহায্য পরিবহনে লজিস্টিক সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে একমত আছে। কার সাথে একমত? জাতিসংঘের সাথে যদি কথাই না হয়, তাহলে কার সাথে একমত হলো? কেন একমত হলো? জাতিসংঘ বাংলাদেশকে বাদ দিয়ে, বাংলাদেশের মধ্য দিয়ে তাদের ভাষায় তথাকথিত লজিস্টিক সাহায্য নিয়ে রাখাইনে সাহায্য পাঠাবে বাংলাদেশের সাথে আলাপ না করে। আর নীতিগতভাবে কার সাথে একমত হলো? বাংলাদেশ কোনো কথাবার্তা ছাড়া। এখানেও আগেও তিনি বলেছেন, জাতিসংঘের নেতৃত্বে যদি পাঠানোর চেষ্টা করে, তাহলে বাংলাদেশ লজিস্টিক সাহায্য দেবেন। মোদ্দা কথাটা হচ্ছে এই, জনাব শফিকুল আলমের বক্তব্য আবারও একই মানবিক করিডোরই, জাস্ট এটাকে একটা শব্দে বলেছেন, এবং পররাষ্ট্র উপদেষ্টা যা বলেছেন খুবই সঠিক। সরকার এটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, শর্ত নিয়ে তিনি বলছেন আলাপ চলছে, এবং সেই শর্তগুলো তিনি সবার সামনে বলতে চাননি। ঠিক আছে, আমরা এটা সরিয়ে রাখলাম। কিন্তু জনাব শফিকুল আলমের যে বক্তব্য, তাতে কিন্তু সরকারের সরে আসার কোনো রকম কোনো ইঙ্গিত নেই। সরকার এই জায়গায় স্টিক করছে, এটা ফর শিওর। ঘটনা যেটা হয়েছে, আমরা এই আলাপটা করেছি যে এই সরকারের কোনো রকম কোনো এখতিয়ার নেই এই ধরনের একটা কাজ করা। আমি স্মরণ করিয়ে দেয়, গতকাল একটা ভিডিওতে বলেছিলাম, এই সরকার 8 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারে এই পরিস্থিতি আছে। এই সরকারকে এই রকম সিদ্ধান্ত নিতে কে বলেছে? এবং কোনো রকম কোনো আলোচনা ছাড়া, যেটা রাজনৈতিক দলগুলো রাইটলি সামনে আনছেন, কারোর সাথে কোনো আলোচনা করা হয় নাই। এই সরকার মিয়ানমারের সাথে যুদ্ধ বেঁধে যাবে এই পরিস্থিতি তৈরি করছে। সো কল্ড মানবিক করিডোর কী ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে? একদম নিকট অতীতে গাজায় মানবিক করিডোরগুলোতে দেখতে পারেন যে কেউ একটার পর একটা হামলা ইসরায়েলের দিক থেকে হয়েছে। নট অনলি দ্যাট, খুবই ইন্টারেস্টিং একটা এক্সাম্পল হবে, যে কেউ খুঁজলে পাবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়, মারিওপোলে আটকে পড়া কিছু মানুষের কাছে হিউম্যানিটেরিয়ান করিডোর যখন তৈরি করা হয়েছে, যেটা রাশিয়া সম্মত হয়েছিল, তার মানে ইউক্রেন রাশিয়া দুই পক্ষই একমত হয়ে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করেছিল, কিন্তু কিছুদিনের মধ্যে ওটা বন্ধ হয়ে যায়, কারণ রাশিয়া ওটা অ্যাটাক করেছিল। কারণ আসলে এই করিডোরগুলো শেষ পর্যন্ত দুটো দেশ যখন যুদ্ধের মধ্যে চলে যায়, এগুলো আসলে আর সেই অর্থে শুধু মানবিক সরবরাহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করে না। আর আমি গতকালই বলেছি, আমি আবারও বলছি, যারা সেই ভিডিওটা শোনেন নাই, মানবিক মানে সাহায্য হিসাবে যেসব পণ্য যাবে, এগুলো প্রত্যেকটা যুদ্ধের জন্য ইম্পর্টেন্ট জিনিস। খাদ্য, ঔষধ, জ্বালানি, কোনটা আসলে আরাকান আর্মির কাজে লাগবে না, সাধারণ মানুষের জন্য পাঠানো হলো। এই জায়গা পুরো আরাকান আর্মির কন্ট্রোলে আছে, এবং আরাকান আর্মির হাতে এগুলো যাবে না, যেগুলো খেয়ে সে শরীর স্বাস্থ্য ভালো রেখে সুস্থ থেকে জ্বালানি দিয়ে মিয়ানমার মিলিটারি, যেটা তাতমাদাও বলে পরিচিত, তার সাথে যুদ্ধে আর পাল্টা শক্তি পাবে না। এটা হতে পারে? এই অঞ্চলের সরবরাহ মিয়ানমার বন্ধ করে রেখেছে, যাতে এরা
দুর্বল হয়ে পড়ে, পরবর্তীতে এই দুর্বলদের সাথে তারা আবার লড়াই করে এই জায়গাগুলো রিগেইন করবে, তাই তো? তো তাহলে এটা যখন করবে, এটা কেন কোনো না কোনোভাবে এটার টার্গেট হবে না? এবং এটাতে কোনো সন্দেহের কিছু নাই, জাতিসংঘ এবং আমেরিকার ইন্টারেস্টে যখন এটা হবে, তখন অনিবার্যভাবেই এটা চায়নাকে নাখোশ করবে। বার্মা অ্যাক্ট যখন আমেরিকা করেছে, এই মিয়ানমারে আসা এবং বিশেষ করে রাখাইন অঞ্চল নিয়ে আমেরিকার বিরাট স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। সেটা হচ্ছে এই প্রভিন্সে চায়না, আমি অনেক দিন আগে এসব নিয়ে কথা বলেছিলাম, আপনাদের মনে থাকতে পারে যারা রেগুলারলি আমাকে দেখেন। সেটা হচ্ছে এই যে আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করেছে, কেন সে চায়নাকে ঠেকানোর জন্য আগে এশিয়া প্যাসিফিক ছিল, পরে জাপানের প্রাইম মিনিস্টার শিনজো আবের পরামর্শে এটা ইন্দো প্যাসিফিক মানে ইন্ডিয়ান ওশান যোগ হলো। মানে চায়না তার চিরকালীন একটা সংকট তার আছে, তার একটা ভীতি আছে। সে তার বাণিজ্য পথ মূলত অত্যন্ত ন্যারো একটা জায়গা দিয়ে যায়, মালাক্কা স্ট্রেইট। এটা যদি কোনো দিন ব্লক করে দেয়া যায়, তাহলে চায়নার খুব বড় ঝুঁকি হয়ে যায়, তাকে বিরাট পথ ঘুরে, সমুদ্র ঘুরে তাকে তার কোস্টাল এরিয়ায় যেতে হয়। সেই জন্য সে সবসময় চেষ্টা করেছে এই চোক পয়েন্ট, জিওপলিটিক্সের ভাষায় এগুলোকে চোক পয়েন্ট বলা হয়, এই চোক পয়েন্টটাকে সে এড়িয়ে অন্যকে কি অল্টারনেটিভ পথ খোঁজা যায়। একটা সে পাকিস্তানকে একটা প্রজেক্ট খাইয়েছে, বিরাট উন্নতি হবে বলে পাকিস্তানকে ঋণের জালে সে জড়িয়ে $65 বিলিয়ন খরচ করে আদতে তার একটা পথ খুলেছে সে। সেটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সিপেক। এটা শিনজিয়াং প্রভিন্সকে যুক্ত করেছে গোয়াদার পোর্ট পাকিস্তানের সাথে। ফলে সে এদিকে না গিয়ে গোয়াদার হয়ে তার দেশে ঢোকার একটা পথ করেছে। আরেকটা পথ কিন্তু এখানে রাখাইন প্রভিন্স হয়ে সে করতে চেয়েছে। এখান থেকে শুধু ডিপ সি পোর্ট না, কিয়াকফিউ শুধু ডিপ সি পোর্ট না, পোর্ট তো তৈরি করেছে, এখান থেকে সে গ্যাস তেলের পাইপলাইন সরাসরি তার মেইনল্যান্ডে চায়নাতে নিয়ে গেছে। সেই অল্টারনেটিভটা খুঁজছে। ফলে রাখাইন নিয়ে আমেরিকার খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্ট, এসব কারণে সে চায়নার ইন্টারেস্টকে হ্যাম্পার করতে চায়। নট অনলি দ্যাট, চায়নার প্রচুর ইকোনমিক জোন টোন আছে এখানে, এবং আমেরিকা তার একটা প্রেজেন্স এখানে চায়, কারণ এটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ভারতের একটা নিজের দেশে একটা চোক পয়েন্ট আছে, সেটা হচ্ছে যেটাকে আমরা খুব সহজে চিকেন স্নেক বলে চিনি। সেই সেভেন সিস্টার্সের ওই ন্যারো পথটা সে এড়ানোর জন্য উন্মাদের মতো চেষ্টা করে। সে কখনো বাংলাদেশের ওপর দিয়ে যেতে চায়, কখনো ওইদিকে একটা অল্টারনেটিভ পথ আছে তার, কালাদান মাল্টি মডেল প্রজেক্ট। সেটা কালাদান রিভার হয়ে সিতোয়া পোর্ট হয়ে সে তার সেভেন সিস্টার্সে যাওয়ার একটা অল্টারনেটিভ, কলকাতা পোর্ট থেকে এখানে গিয়ে। সো এখানে আমেরিকা তার একটা প্রেজেন্স করতে চায়, এবং মূলত চায়নার উদ্দেশ্যটাকে হ্যাম্পার করার জন্য। এখন চায়না যদি দেখে বাংলাদেশ আমেরিকার হয়ে এখানে আরাকান আর্মিকে অনেক বেশি পাওয়ারফুল করে তোলার জন্য, এবং এই অঞ্চলের কন্ট্রোল আমেরিকা বা ডিফ্যাক্টো জাতিসংঘ এভাবে চলে যায়, চায়না তখন ফর দ্য টাইম বিং, তারা এখন তো আসলে আমরা জানি নিশ্চয়ই, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আরাকান আর্মি আসলে আরও দুটো রেবেল গ্রুপের সাথে মিলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স একটা তৈরি করেছিল 19 সালে। 23 সালে এসে তারা নতুন করে ফুল ফ্লেজেড অ্যাটাক শুরু করে মিয়ানমার জান্তার বিরুদ্ধে, এবং তখন তারা সফল হতে শুরু করে। 10/27 এরকম একটা অপারেশনের নাম। 23 সালে 10 হচ্ছে মাস, অক্টোবর, 27 হচ্ছে তারিখ, 27 অক্টোবর শুরু করে। সেই অপারেশনে মূলত চায়নার লজিস্টিক এবং মিলিটারি, তার অস্ত্রশস্ত্রের সাহায্যেই তারা শেষ পর্যন্ত সাফল্যগুলো পায়। কিন্তু এই আরাকান আর্মি যদি আমাদের এখানকার সাহায্যে এই জায়গাগুলোতে আমেরিকা এবং জাতিসংঘ অনেক বেশি ইনভলভড হওয়ার পরিস্থিতি হয়, এবং চায়না যদি মনে করে তাতে তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট হ্যাম্পার্ড হচ্ছে, অনিবার্যভাবেই এই সোকল্ড হিউম্যানিটেরিয়ান করিডোর অ্যাটাকের শিকার হবে। এখন যেটা হয়, বাংলাদেশের এয়ার স্পেসে মিয়ানমার 25-30 বার ঢুকেছে, তাদের মর্টার শেল, অন্যকে মারা মর্টার শেল বাংলাদেশে এসছে, গুলি চলে এসছে, এক জিনিস। আর যদি মিয়ানমার ঢুকে বাংলাদেশের এই সীমানার মধ্যে এই করিডোর বা যেসব স্টোরেজ আছে সেসব জায়গায় বমিং করে, বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের রিটালিয়েট করা ছাড়া কি কোনো পথ থাকবে? এই পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে, আবারও বলছি, এবং সরকার সরে আসেনি। যে ব্যাখ্যা দিয়েছে এটা ফালতু, ফাজলামো, একই কথাই তা নিয়ে বলেছেন, সরকারের দিক থেকে একই কথাই বলা হয়েছে, সরকার একইভাবে এগিয়ে যাচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দলগুলো যথেষ্ট শক্তভাবে এটার বিরুদ্ধে এখনও দাঁড়ায়নি। তারা তাদের স্টেটমেন্ট শক্তভাবে দিয়েছে, কিন্তু এটা এই মুহূর্তেই বন্ধ করতে হবে এই ধরনের আলাপ
খুব কঠোরভাবে করা দরকার, দেয়া দরকার। একটা কথা মনে রাখতে হবে, আমি খেয়াল করলাম যে কেউ কেউ এই ব্যাখ্যা করছেন আরাকান আর্মি যেহেতু এখানকার কন্ট্রোলে আছে তার সাথে খাতির করে রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া যাবে। অনেকবার বলেছি, আবারও বলে রাখি, অনেকে যদি না শুনে থাকেন, রোহিঙ্গার সাথে আরাকান আর্মির ভালো সম্পর্ক সহসা সম্ভব না। রিসেন্ট অতীতে তাদের পরস্পরের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। নট অনলি দ্যাট, এই যে অবস্থাটাকে আমরা দেখছি, এই স্ট্যাটাস কোটা কতদিন থাকবে তার কি গ্যারান্টি আছে? মানে আমরা আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ আন্ডার দ্য টেবল, ভেতরে ভেতরে গোপনে, এটা পছন্দ করি, এটা আমরা চাই, এটা দরকার ছিল। কিন্তু এখানে আরাকান আর্মির শেষ কথা, এই কথা আমরা কেন মনে করছি, কেন ভাবছি? মিয়ানমার মিলিটারি জান্তা সরকার এগুলো রিক্যাপচার করতে পারবে না, কে বলল, কেন বলল? খুব সহজেই সেটা হতে পারে। তখন আমরা কত বড় বিপদে পড়তে যাব সেটা কি বুঝতে পারছি? শুধু রোহিঙ্গা থেকে যাওয়া না, আমাদের একটা মাঝারি মানের যুদ্ধে যদি জড়িয়ে পড়ি আমরা, কী দাঁড়াবে পরিস্থিতি? বাংলাদেশে এইরকম একটা অর্থনৈতিক অবস্থায় কেউ কেউ দাবি করতে পারেন, ইনফ্যাক্ট এই ধরনের একটা আলাপ হচ্ছিল গতকাল একটা টক শোতে। মানে এই যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি আমেরিকা অনেক সাহায্য টাহায্য দেবে? আমি মনে করি না। আমরা খেয়াল করছি যেখানে আমেরিকার প্রেস্টিজ ইজ সিরিয়াসলি ইনভলভড, সেরকম একটা জায়গায় রাশিয়া ইউক্রেন ওয়ারেও আমেরিকা তার জায়গা থেকে সরে আসছে। কেউ কেউ বলতে পারেন এখানে চায়না ইনভলভড আছে তাই যুদ্ধে আমেরিকা থাকবে। যদি তা হয়েও থাকে, চায়না আমেরিকার একটা প্রক্সি যুদ্ধের মধ্যে আমরা কেন আমাদেরকে মানে টেনে নিয়ে চলে যাব? কোনো কারণ নেই ওটার। সুতরাং আমি মনে করি কোনো বিবেচনায় কখনোই কোনোভাবেই এই সংকটে জড়ানো বাংলাদেশের জন্য ঠিক হবে না। আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম এখানে একটা দুর্ভিক্ষ শুরু হলো, তারপরে রোহিঙ্গা আসার প্রবণতা বা ওখানকার রাখাইন পিপলের আসার প্রবণতা বাড়বে। আমরা যদি এখানে খুব শক্ত একটা ব্যারিয়ার তৈরি করি, বাধা দেই, তাহলে এদিকে ঢোকা যদি খুব ইজি মনে না হয় তাহলে নিশ্চিতভাবেই এই প্রবণতা কমবে। আর যদি অনেক আসার প্রবণতা থাকেও, আমরা কিসের সাথে কিসের তুলনা করছি সেটা বুঝতে হবে। আমরা তাদের আশরা ঠেকাবো মনে করছি, এটা ঠেকানো যাবে না। কিন্তু যদি মনে করছি এটা ঠেকানোর বিনিময়ে আমরা একটা যুদ্ধর বেশ বিরাট ঝুঁকি নিচ্ছি, সেটা কোনোভাবেই আমরা আসলে নিতে পারি না। আর ওই যে বলছিলাম, এই যুদ্ধ মানে তো শুধু অর্থনৈতিক না, এই যুদ্ধ মানে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাওয়া, এই যুদ্ধ মানে বাংলাদেশের একটা স্থিতিশীল সরকার তৈরি হওয়া পিছিয়ে যাওয়া, অনেক অনেক ফ্যাক্টরস এটার সাথে জড়িত। সুতরাং সরকারের এই পাল্টা স্টেটমেন্ট আমরা গ্রহণ করি না। মানে এই অর্থে এটা নতুন কিছু না, এটা একই পররাষ্ট্র উপদেষ্টা যা বলেছেন হুবহু তাই, বরং আমাদেরকে বোকা ঠাওরানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর উচিত আরও শক্ত হওয়া এবং তাদের প্রয়োজনে এটা নিয়ে মাঠে নামা, যে এই ধরনের কোনো সুযোগ বাংলাদেশ যেন পশ্চিমাদেরকে, আমেরিকা হোক, জাতিসংঘ হোক, তাদেরকে না দেয়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিও ফুটেজ দেখলেন যে অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়েছে, এই বিষয় নিয়ে যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।